প্রথমেই দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। টানা জেরা প্রয়োজন, প্রভাবশালী তত্ত্বে 21শে মে পর্যন্ত ইডি হেফাজতে সুজিত, নির্দেশ আদালতের। গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার হন অনুব্রত, ইলামবাজারের সেই হাটেই শুরু করা নজরদারি। অর্থনীতি চাঙ্গা করতে কেন্দ্রের নয়া নির্দেশিকা, জুমলা বন্ধ করুন, মোদিকে গব্বর কটাক্ষ প্রকাশ রাজের। মুখ্যমন্ত্রীর বৈঠকে সিইও কেন, আইনের ধারা উল্লেখ করে তৃণমূলকে জবাব মনোজ আগরওয়ালের। দুর্নীতিতে জিরো টলারেন্স, দায়িত্ব নিয়েই বললেন অগ্নিমিত্রা, মহিলাদের নির্ভয়ে থাকার বার্তা মন্ত্রীর। নব্য বিজেপিদের করা বার্তা, ভাইরাল সজল ঘোষের বক্তব্যের ভিডিও। শিল্পের জন্য জমি নীতি প্রয়োজন, ভয় কাটিয়ে শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের বার্তা শ্রমিকের। ভোটের ফল ঘোষণা 6 দিনের মধ্যেই 2000 কর্মী আক্রান্ত, হাইকোর্টে তৃণমূল। অসম মডেলেই বাংলায় সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ রুখতে কিসের ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর। প্রশ্ন ফাঁসের জেরে বাতিল নিট, তদন্তে সিবিআই, কবে হবে পরীক্ষা। 2 তৃণমূল কর্মীর মৃত্যুতে সরব অভিষেক, এটা ভোট পরবর্তী হিংসা নয়, পাল্টা বিজেপির। 125 দিন কাজের গ্যারান্টি, 1 জুলাই থেকে দেশ জুড়ে কার্যকর জিরামজি। সংখ্যালঘুরা আমাদের সমর্থন করেছে, তাদের উন্নয়ন নিয়ে বড় কথা বিজেপির। কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, জানিয়ে দিলেন মন্ত্রী। ভিভিআইপি যুগের অবসান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ছাঁটাই করল শুভেন্দু সরকার, চাঞ্চল্য তুঙ্গে। বেলডাঙ্গায় তুলকালাম, তৃণমূলের খাসতালুকে হানা হুমায়ুন কবিরের, কি এমন মিলল যা দেখে ঝুলে গেল তালা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় বিন্দুমাত্র ফাটল নয়, শপথের পরেই নবান্ন কাঁপানো নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। 60 দিনের তেল আর 45 দিনের গ্যাস মজুদ দেশে, তাও খরচ কমানোর ডাক কেন দিচ্ছে কেন্দ্র। চন্দ্রনাথ রথ খুনে কোটি টাকারও বেশি খরচ, সিবিআইয়ের আতস কাঁচে কে ঢালল লক্ষ লক্ষ টাকা। মেসি কাণ্ডে তদন্তে কঠোর পদক্ষেপ নিতে চলেছেন নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। যুবশক্তি বনাম যুব সাথী, বেকাররা কি এবার মাসে পাবেন 4500 টাকা, বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। জনস্বার্থে বড় সিদ্ধান্ত, রাস্তা আটকে নামাজ পড়া বন্ধের করা নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর, জানালেন অর্জুন সিং। দেশবাসীর কপালে চিন্তার ভাঁজ, রান্নার গ্যাস ও তেলের মজুত নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের, বিপদে কি সাধারণ মানুষ। অধীরের মুখে অন্নপূর্ণা ভাণ্ডার, নতুন বিজেপি সরকারের কাছে কিসের বায়না বহরমপুরের প্রাক্তন সাংসদের। বিধানসভায় এবার নতুন মেজাজ, প্রোটেম স্পিকার হয়ে বিরোধীদের জন্য কি সারপ্রাইজ রাখলেন তাপস রায়। মমতা লক্ষ্মীর ভাণ্ডার কি বিট্রে করল, বাংলার ভোটে তছনছ তৃণমূলের মহিলা ভোট ব্যাংক। পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শ্রমিক ভট্টাচার্য, কারণ কি। তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্য সচিবের। রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হলো। ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল 30,000 থেকে 5 লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে। কামারহাটির বিধায়ক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কি হয়েছে। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। ইডি হেফাজতেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে, আদালত এদিন এই নির্দেশ দিয়েছে। পুরনিয়োগ দুর্নীতি তদন্তে সুজিতকে জেরা করা হয়, বয়ানে একাধিক অসঙ্গতি, তথ্য গোপনের অভিযোগ তুলেছেন ইডি আধিকারিকরা। তাকে নিজেদের হেফাজতে রেখে এবার জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা। গতকাল রাতে ম্যারাথন জেরার পরে সুজিতকে গ্রেপ্তার করে ইডি, আজ তাকে বেলাই ব্যাংসাল আদালতে তোলা হয়। বিচারক তাকে আগামী 21শে মে পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির স্ক্যানারে ছিল প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। গতকাল সোমবার ম্যারাথন জেরার পর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে তাকে শারীরিক পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই শারীরিক পরীক্ষার পর সুজিতকে নিয়ে যাওয়া হয় ব্যাংসাল আদালতে। বেলায় তাকে আদালতে তোলা হয়, তাকে ইডি হেফাজতে রেখে জেরা করা হবে, সেই ইঙ্গিত গতকাল রাতেই পাওয়া গিয়েছিল। সুজিতকে 10 দিনের জন্য নিজেদের হেফাজতে রেখে জেরার আবেদন আদালতে জানান ইডি
ইডি আধিকারিকরা। আদালতে সওয়াল পাল্টা সওয়াল চলে। এরপর বিচারক সুজিতকে 21শে মে পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী 10 দিন সিজিও কমপ্লেক্সেই তার ঠিকানা বলে খবর। এদিন আদালতে সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে ইডি। তদন্তে অসহযোগিতার পাশাপাশি তাদের তরফে দাবি করা হয় পুরনিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন সিলের কাছে থেকে যেসব ডিজিটাল তথ্য পাওয়া গিয়েছে তা অনুযায়ী সুজিত বোস একাধিক চাকরি প্রার্থীর নাম সুপারিশ করেছেন। উঠে এসেছে নিতাই দত্তের নামও। সুজিত বোস এবং পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে কোটি কোটি টাকা ডিপোজিটের হিসাব পেয়েছে ইডি। সুজিত বসুর একটি রেস্তোরাঁ রয়েছে যা করোনাকালে বন্ধ ছিল, তা সত্ত্বেও আয় হয়েছে কোটি কোটি টাকা। ইডির আইনজীবী এদিন আদালতে জানান, সুজিত প্রভাবশালী ছিলেন। এখন উনি ছাড়া পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন, সাক্ষ্য প্রমাণ নষ্ট করতেও পারেন, তাই তাকে হেফাজতে চায় ইডি। এদিকে প্রাক্তন মন্ত্রীর আইনজীবী প্রশ্ন তোলেন যে নথির উপর ভিত্তি করে সুজিতকে গ্রেপ্তার করা হয়েছে তা 2022, 23, 24 সালের মধ্যে পাওয়া গিয়েছে। এখানেই শেষ নয়, একাধিক ব্যক্তির সঙ্গে টাকা লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে, যার কোনো আইনগত কারণ দেখাতে পারেননি মন্ত্রী। সেই কথাও আদালতে দাবি করেছেন ইডির আইনজীবী। সদ্যই রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনার বা সিইও থেকে মুখ্য সচিব হয়েছেন মনোজ আগরওয়াল। তবে এদিন এই পদে দায়িত্ব গ্রহণের আগেই তাকে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর বৈঠকে। এদিন নবান্নের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত দপ্তরের সচিবদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। সেখানে বাকিদের সঙ্গে উপস্থিত ছিলেন মনোজ আগরওয়াল। তা নিয়ে প্রশ্ন তুলে নতুন করে বিজেপি নির্বাচন কমিশন আঁতাতের অভিযোগে সরব হয় তৃণমূল। দলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। মঙ্গলবার তার উত্তর দিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। জানালেন, আইন মেনেই তিনি মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিয়েছেন। মুখ্য সচিব হওয়ার পর নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন মনোজ আগরওয়াল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্তব্য সম্পর্কে কথা বলার সময় তাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়, কেন তিনি এদিন মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির ছিলেন। এর বিস্তারিত ব্যাখ্যা দেন মনোজ আগরওয়াল। তার কথাই, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম বৈঠক ছিল সমস্ত সচিবকে নিয়ে। সিইও এখনও রাজ্যের নির্বাচন দপ্তরের সচিব। দ্বিতীয়ত, তাছাড়া আমি পশ্চিমবঙ্গ ক্যাডারের এই মুহূর্তে সবচেয়ে সিনিয়র অফিসার। তৃতীয়ত, আমি আইএএস অ্যাসোসিয়েশনের সভাপতি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সিনিয়র সচিবদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যের নির্বাচন দপ্তরের সচিব হিসেবে আমি সেই বৈঠকেই ছিলাম, এটা আইনেই আছে। সেই সঙ্গে মনোজ আগরওয়ালের আরও ব্যাখ্যা, জেলা শাসকদের সঙ্গে সোমবার আরেকটি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের আগে মুখ্য সচিব হিসেবে আমার ফাইল সই করা হয়ে গিয়েছিল। তারপর আমি বৈঠকে গিয়েছিলাম, না হলে যেতাম না, কারণ জেলা শাসকদের সঙ্গে বৈঠকে সিইও হিসেবে আমার কোনো ভূমিকা নেই। তবে মুখ্য সচিব পদে আমার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে তার আগেই আমাকে মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়ে গিয়েছিল। আইনি ব্যাখ্যাতেই তিনি বুঝিয়ে দিলেন, তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দলমত নির্বিশেষে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে রাজ্য সরকার। দায়িত্ব পেয়ে আজ মঙ্গলবার বিকাশ ভবনে নিজের দপ্তরে এসে একথা জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার থেকে এই নীতি মেনেই সরকার চলবে। অগ্নিমিত্রা আরও জানান, বাংলায় মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করাই তার প্রথম কাজ হবে। দলমত নির্বিশেষে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। বিজেপি ঝান্ডা ধরলেও কোনো দোষী পাবে না। বর্তমান সরকারের আমলে দুপুর 3টে হোক বা রাত 3টে, মহিলারা নির্ভয়ে বাড়ি থেকে বেরোতে পারবেন বলে আশ্বাস মন্ত্রীর। এদিন অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ সহ মোট 5 জন মন্ত্রী দপ্তর বন্টন হয়েছে। অগ্নিমিত্রা পল পেয়েছেন নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং পুর ও নগর উন্নয়ন বিষয়ক দপ্তরের দায়িত্ব পাওয়ার পরের দিন অর্থাৎ মঙ্গলবারই বিকাশ ভবনে আসেন অগ্নিমিত্রা। সেখান থেকেই তিনি বলেন, 8টার পর মহিলারা বাইরে বেরোতে পারবে না। সেই দিন শেষ হয়ে গিয়েছে। এতদিন মহিলাদের নির্যাতনের ঘটনায় থানায় গেলেও এফআইআর নেওয়া হতো না, কিন্তু বর্তমানে সেই সব চলবে না। মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় জিরো এফআইআর করা হবে। এতদিন তৃণমূলের পতাকা হাতে থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো না, কিন্তু বর্তমানে তা আর করা হবে না। দলমত নির্বিশেষে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অগ্নিমিত্রা অভয়া মামলা, কয়লা চুরি, বালি চুরির ফাইল নতুন করে খোলার হুঁশিয়ারি দেন। তিনি জানান, আইন মেনে সব কাজ করতে হবে। রাজ্যে পালাবদলের পরে বিজেপি সমর্থকদেরও হুঁশিয়ারি দেন তিনি। দলীয় পতাকার আড়ালে কোনো দুর্নীতি, সমাজবিরোধী কাজ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী।
রাজ্যে সরকার বদলের পর বিভিন্ন এলাকায় আচমকা সক্রিয় হয়ে উঠেছেন একদল নব্য বিজেপি। তাদের জন্য এবার প্রকাশ্য মঞ্চ থেকেই কড়া বার্তা দিলেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। জয়ের পর বরানগরে এক সম্বর্ধনা সভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট বলেন, 4ই মে দুপুর 12টার পর যারা বিজেপি হয়েছেন তাদের কিন্তু বিজেপিতে শেষ পর্যন্ত জায়গা হবে না। সজলের সেই বক্তব্যের ভিডিওই এখন ভাইরাল বিজেপির অন্দরে। বিশেষ করে দীর্ঘদিনের কর্মীদের একাংশ তা শেয়ার করে দাবি করছেন, কঠিন সময়ে যারা দলের পাশে ছিলেন সজল ঘোষ মূলত তাঁদের পক্ষেই কথা বলেছেন। সংবর্ধনা সভায় নিজের বক্তব্যে সজল ঘোষ বারবার উল্লেখ করেন ভোটের ফল ঘোষণার পর আচমকা রাজনৈতিক রংবদলের প্রসঙ্গ। তাঁর কথাই, যাওয়ার সময় অটোটোয় জোড়া ফুল উঠছিল, ফেরার সময় সব পদ্ম ফুল। তবে এই ভিড় দেখে তিনি বিভ্রান্ত নন বলেও স্পষ্ট করেন। সজলের মন্তব্য, সাময়িকভাবে মনে হতে পারে আই অ্যাম দ্য কিং, কিন্তু এই ভিড়ই একদিন পিছন থেকে ধাক্কা দেবে। একই সঙ্গে পুরনো কর্মীদের গুরুত্ব তুলে ধরে বলেন, হাতে গোনা কয়েকজন কর্মীকে নিয়ে যদি এত বড় পাহাড় টপকে যেতে পারি তাহলে আজ আর কাউকে দরকার নেই। দলবদল বা ভোট পরবর্তী দাদাগিরির রাজনীতি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন বরানগরের বিধায়ক। তার স্পষ্ট বার্তা, একটা তোলাবাজ গোষ্ঠী সরিয়ে আরেকটা তোলাবাজ গোষ্ঠী তৈরি করব না। পাশাপাশি জানিয়ে দেন, রেডিমেড ইম্পোর্টেড কাউন্সিলর কিনব না। ক্লাব বা পার্টি অফিস খুলে দিলেই কাউকে বিজেপিতে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। সরকার গঠনের পরবর্তী আবহে সজল ঘোষের এই বক্তব্য কার্যত সংগঠনের পুরনো কর্মীদেরই বাড়তি গুরুত্ব দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 15 বছরের তৃণমূল সরকারের আমলে বাংলায় কোনো শিল্প আসতে পারেনি। রাজ্যের শিল্পপতিরা অন্য রাজ্যে বিনিয়োগ করেছেন। পূর্ববর্তী সরকার শিল্পপতিদের কোনো সহযোগিতা করেনি। আজ বেঙ্গল চেম্বার অব কমার্সের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েই এই অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, পালাবদলের পর বর্তমান রাজ্য সরকার শিল্পপতিদের বিনিয়োগ করার সুযোগ তৈরি করে দেবে। রাজ্যে শিল্পের সম্ভাবনা বাড়াতে জমি নীতি প্রয়োজন বলে জানিয়েছেন শ্রমিক। অনুষ্ঠান থেকে রাজ্য সভাপতি জানান, তৃণমূল সরকারের আমলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল, কোনো নিরাপত্তা ছিল না। কিন্তু বর্তমান সরকারের আমলে এমন হবে না বলেই আশ্বাস দিয়েছেন শ্রমিক। যদিও তিনি স্পষ্ট করে দেন তিনি সরকারের হয়ে বক্তব্য রাখছেন না, কিন্তু তা সত্ত্বেও তিনি নিশ্চিত করেছেন বর্তমান রাজ্য সরকারের আমলে বাংলায় বিনিয়োগ হবে, শিল্প আসবে। তৃণমূল আমলে ভয়ের আবহ তৈরি হয়েছিল, সেই ভয় কাটিয়ে বিনিয়োগ করতে পারবেন শিল্পপতিরা। শ্রমিক আরও বলেন, শিল্পপতিদের উপরে দখলদারি চালানো হচ্ছিল, তাদের কোনো নিরাপত্তা ছিল না। রাজ্যে বিনিয়োগ করতে সমস্যায় পড়ছিলেন শিল্পপতিরা। সে কারণে এতদিন রাজ্যের শিল্পপতিরা ভিন রাজ্য যেমন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ গিয়ে বিনিয়োগ করতেন। এভাবে বাংলা থেকে প্রচুর শিল্প চলে গিয়েছে। তৃণমূল সরকারের অসহযোগিতার কারণেই এরকম ঘটনা ঘটেছে বলে অভিযোগ শ্রমিকের। কিন্তু এই পরিস্থিতি পাল্টানোর আবেদন জানান তিনি। বাংলায় আরও বেশি করে বিনিয়োগের বার্তা দেন রাজ্য সভাপতি। পালাবদলের কারণে রাজ্যে 15 বছরে তৃণমূল সরকারের পতন হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বিজেপির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল বাংলায় শিল্পের হাল। ক্ষমতায় আসার পর সেই শিল্পের হাল ফেরাতে বার্তা দিল বিজেপি। রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে শিল্পপতিদের সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যে পালাবদলের পর থেকে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে এসেছে। শিরোনামে উঠে এসেছে বিজেপি কর্মীদের মৃত্যুও। তবে তৃণমূলের অভিযোগ বেছে বেছে তাদের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে। এমনকি বিভিন্ন তৃণমূল পার্টি অফিসগুলিকেও টার্গেট করা হচ্ছে বলে দাবি। এই অভিযোগে আরও একটি নতুন মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। মামলার গুরুত্ব বুঝে কলকাতা হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছে বলে জানা যাচ্ছে। আদালতে আবেদনকারী আইনজীবীর দাবি, গত 4ই মে বঙ্গ বিধানসভার ফল ঘোষণা হয়েছে। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। আবেদনে আইনজীবী বেশ কিছু তথ্যও তুলে ধরেছেন, যেখানে দাবি করা হয়েছে ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে প্রায় 2000 তৃণমূল কর্মী হেনস্থার শিকার হয়েছেন। অন্তত 365টি তৃণমূলের পার্টি অফিসে হামলা হয়েছে। শুধু তাই নয়, প্রাণের ভয়ে বহু কর্মী সমর্থক গৃহহীন হয়েছেন বলেও হাইকোর্টে দাবি আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের। এ বিষয়ে দ্রুত আদালত যাতে হস্তক্ষেপ করে সেই আবেদন জানানো হয়েছে। প্রয়োজনে একের পর এক ঘটনায় নিরপেক্ষ কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আর্জিও জানানো হয়েছে। আদালত সূত্রে খবর, ইতিমধ্যেই এই সংক্রান্ত মামলা ফাইল হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হতে পারে।
অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বাংলার বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রচারে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী রুখতে ও বিতাড়িত করার কড়া বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে একই সুর শুভেন্দু অধিকারীর গলায়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছেন শুভেন্দু। অসমের মাটি থেকে এদিন একইভাবে অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন তিনি। অসমে যেভাবে অনুপ্রবেশকারী মুক্ত করা হয়েছে, সীমান্ত সুরক্ষার ব্যবস্থা হয়েছে, বাংলাতেও একই মডেলে ফলো করতে পারে, তেমনই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু। তাহলে কি আগামী দিনে অসমের মতো বাংলাতেও এনআরসি হবে? সেই ইঙ্গিত দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূল আমলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলায় ঘাঁটি গেড়েছে, সীমান্ত এলাকার জেলাগুলিতে তারা থাকছে, এই অভিযোগ তুলেছে বিজেপি। ভোটের প্রচারেও এবার অনুপ্রবেশ ছিল অন্যতম ইস্যু। বাংলায় এসআইআরে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। বিজেপির সরকারে আসার পরেও যে কোনোভাবে অনুপ্রবেশ ইস্যু হালকা করতে রাজি নয়, তা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। বাংলা অনুপ্রবেশকারী মুক্ত করতে অসম মডেল ফলো করার ইঙ্গিতও এদিন দিলেন শুভেন্দু। অসমে গিয়ে শুভেন্দু জানিয়েছেন, দেশের ভালোর জন্য অসমে ত্রিপুরার যে কাজ হয়েছে সেই কাজ সম্পূর্ণ করতে বাংলাতেও বিজেপি সরকার করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মিটিংয়ে বলেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর অসম ত্রিপুরায় অনুপ্রবেশ সমস্যা শেষ হয়ে গিয়েছে। বাংলাতেও আগে তুষ্টিকরণের সরকার ছিল, সেই সরকার বিএসএফকে জমি পর্যন্ত দেয়নি। দেশের সুরক্ষায় প্রশ্ন উঠে গিয়েছিল অনুপ্রবেশ ইস্যু। বাংলাদেশ সীমান্ত সুরক্ষা করার জন্য অসম যে কাজ করেছে, বাংলাতেও সেই পদক্ষেপ করা হবে। হিমন্ত বিশ্ব শর্মা সম্পর্কে তার দাদার মতো তার থেকে অনেক কিছু শেখার আছে, তার কাজের থেকে শিক্ষা নিয়েও কাজ করা হবে। এদিন সেই কথাও জানিয়েছেন শুভেন্দু। তার কথাই, হিমন্ত বিশ্ব শর্মা আমার বড় ভাই, তার সঙ্গে আমার সুসম্পর্ক অনেক দিনের, তিনি অনেক সাহায্যও করেন, একসঙ্গে কাজ করি, ওনাকে দেখে অনেক কিছু শেখার আছে। রাত 1টার সময়ও তিনি নিজে হাতে ফোন ধরে কথা বলেন। অসমের মুখ্যমন্ত্রী হিসেবে আগামী দিন আরও ভালো হবে, হিমন্তকে সেই বিষয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বঙ্গে নির্বাচনের ফল প্রকাশের পর 2 তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, বিজেপি দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে দলের 2 কর্মীর, যদিও এহেন অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে শাসক দল বিজেপি। অভিষেকের দাবি, ভোট পরবর্তী হিংসায় সপ্তগ্রামের সোমনাথ আচার্য এবং চাকদহের তপন সিকদারের মৃত্যু হয়। মৃত দুজনেই দলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। অভিষেক জানিয়েছেন, শোকস্তব্ধ শহীদ পরিবারগুলির বর্তমানে একটাই প্রশ্ন, বিজেপির বাংলায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা কি হিংসা ও মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান? পাশাপাশি তিনি আরও লেখেন, দলের সমর্থক ও নেতাদের উপর হামলায় রাজ্য পুলিশ, আদালত, বিজেপি নেতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার্যত নীরব। তবে অভিষেকের এহেন অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, বিজেপির লোকজন মারতে যাবে কেন? বিজেপির লোকজন ওসব করে না। বিজেপি কর্মীরা এসব করে থাকলে প্রমাণ দিক। বিজেপি হিংসার রাজনীতি করে না। তার আরও দাবি, এটা কোনো ভোট পরবর্তী হিংসা নয়। নদিয়া জেলার চাকদহ থানার সিলিন্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার হাই স্কুল পাড়ায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। মৃত ব্যক্তির নাম তপন সিকদার। পরিবারের দাবি, তৃণমূল কংগ্রেস করার জন্যই তাকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় গোবিন্দ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে সপ্তগ্রামের সোমনাথ আচার্যের মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ সামনে এসেছে। তিনিও তৃণমূল সমর্থক বলে দাবি দলের নেতাদের। বলে রাখা ভালো, ভোটের ফল প্রকাশের পর বঙ্গে বিজেপি জিততেই শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছিলেন, নির্বাচনের পর কোনো হিংসা হয়নি। 2021 এবং 2023-এর পরিসংখ্যান তুলে ধরে এবার নির্বাচনের পর রাজ্য জুড়ে শান্তি বজায় রাখার আহ্বানও জানান তিনি। তবে 4ই মের পর একাধিক বিজেপি নেতার খুনের ঘটনাও সামনে এসেছে। আগামী 1 জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা সংক্ষেপে জি-রামজি। গতকাল এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানিয়েছে, এই প্রকল্পের আওতায় এখন থেকে গ্রামীণ ভারতের শ্রমিকরা 125 দিনের কাজের নিশ্চয়তা পাবেন। সেই সঙ্গে বরাদ্দ করা হয়েছে বিপুল অঙ্কের টাকা। সংসদে বিল পাস এবং রাষ্ট্রপতির সিলমোহর আগেই পড়েছিল। এদিন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য 95,692 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে। 2007
সালের বিকশিত ভারত এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন প্রকল্পের কাঠামো তৈরি করা হয়েছে। মোদী সরকারের লক্ষ্য 2047 সালের মধ্যে গ্রামীণ অর্থনীতির ভুল বদলে দেওয়া। গত ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে 100 দিনের কাজের মেয়াদ বাড়িয়ে 125 দিন করার প্রস্তাব সংবলিত বিল পাশ হয়েছিল লোকসভা এবং রাজ্যসভায়। এতদিন গ্রামীণ ভারতে 100 দিনের কাজের নিশ্চয়তা প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, যা বদলে করা হয়েছিল ভিবি রামজি। নতুন আইনে বলা হয়েছে 2047 সাল পর্যন্ত দেশে উন্নয়নের রূপরেখা বিকশিত ভারত এর সঙ্গতি রেখেই এই গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঠামো তৈরি করা হয়েছে। নয়া এই আইনে যে শর্ত রয়েছে তা হলো দেশের সব রাজ্যের শ্রমিকরা এখানে আবেদন করতে পারবেন। আবেদনের 15 দিনের মধ্যে তারা যদি কাজ না পান সেক্ষেত্রে নির্দিষ্ট হারে বেকার ভাতা পাবেন শ্রমিকরা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 1 জুলাই থেকে ভিবিজি রামজি আইন লাগু হওয়ার কথা। আগে পর্যন্ত চলতে থাকা গ্রামীণ রোজগার প্রকল্পের যাবতীয় কাজ নতুন আইনের অধীনস্থ প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হবে। নতুন শ্রমকোড তৈরি না হওয়া পর্যন্ত ভেরিফাইড সব শ্রমকোড বৈধ থাকবে। 15 বছর পর রাজ্যে পরিবর্তন হয়েছে। প্রথমবার বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। তারপর থেকেই প্রশ্ন উঠছে, পদ্ম শিবির কি এবার সংখ্যালঘুদের ভোটও পেয়েছে? সেই প্রশ্নেরই উত্তর দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। একই সঙ্গে উন্নয়ন নিয়ে ভেদাভেদ হবে কি না সেই জল্পনাকেও খারিজ করে দিলেন। 26-এর নির্বাচনের আগে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকে শ্রমিক বলেছিলেন, এই নির্বাচনে ক্ষমতায় না এলে আমরা পার্টি করতে পারবো না। সে কথা উল্লেখ করে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির রাজ্য সভাপতি বলেন, আমি তো প্রকাশ্যে বলছি এই নির্বাচন ছিল হিন্দু বাঙালির জন্য শেষ নির্বাচন এবং প্রগতিশীল মুক্তমনা শিক্ষিত মুসলমানের জন্য শেষ নির্বাচন ছিল। মুক্তমনা প্রগতিশীল শিক্ষিত মুসলমানের ভোট কি এবার পেয়েছে বিজেপি? এই নিয়ে শ্রমিকের বক্তব্য, এই নিয়ে আমি কোনো মন্তব্য করছি না। এরপরই অবশ্য তিনি বলেন, একদম সংখ্যালঘুরা একটাও ভোট দেননি, এটা আমি বিশ্বাস করি না। সংখ্যালঘুরা সমর্থন করেছেন তো? শ্রমিকের স্পষ্ট বক্তব্য, আমরা একটা বার্তা দিতে চেয়েছিলাম। পশ্চিমবঙ্গে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল 25 থেকে 30% যে মুসলিম ভোট রয়েছে সেটা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরে আসবেন, তারাই এখানে রাজনৈতিক শক্তির পরিবর্তনের নিয়ম হবে। সেটা যে হয় না সেই বার্তা দিয়ে চেয়েছিলাম। সংখ্যালঘুদের ভোট না পেয়েও ক্ষমতায় আসা যায় সেই বার্তায় তারা দিতে চেয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি। সংখ্যালঘুদের বার্তা দিয়ে শ্রমিক বলেন, আমি প্রথম দিনই সমস্ত সংখ্যালঘুর কাছে আবেদন করেছিলাম, বিজেপি তোমাদের শত্রু নয়, আমাদের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি নয়, আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই জেহাদিদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে। একই সঙ্গে হিন্দুদের একাংশকে বার্তা দিয়ে তিনি বলেন, একটা সংখ্যক হিন্দুও যদি মনে করেন আমরা উগ্রতা দেখাবো, আমরা ত্রিশূল নিয়ে রাস্তায় ছোটাছুটি করব, আমরাই পরবর্তী সরকারকে নিয়ন্ত্রণ করব, সেটাও হবে না। উন্নয়ন নিয়ে কোনো ভেদাভেদ হবে না বলে স্পষ্ট করে দিয়ে শ্রমিক বলেছেন, আমার শুধু এটাই বার্তা, আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে দেখি আমাদের রাজনীতি বিভাজনের রাজনীতি নয়, আমরা যা করব পশ্চিমবঙ্গবাসীর জন্য করব, কোনো হিন্দুর জন্য আলাদা কিছু নয়, কোনো মুসলমানের জন্য আলাদা কিছু নয়। এবারে নির্বাচনে বিজেপি কোনো সংখ্যালঘু প্রার্থী দেয়নি। স্বাভাবিকভাবে বিজেপির মন্ত্রিসভায় কোনো সংখ্যালঘু মুখ থাকছে না, তাতে সংখ্যালঘুদের উন্নয়নের কোনো সমস্যা হবে না জানিয়ে শ্রমিক বলেন, সংখ্যালঘু না হয়েও সংখ্যালঘুদের উন্নয়ন করা যায়। দেশের সবচেয়ে বড় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 ঘিরে সামনে আসা নতুন তথ্য দেশজুড়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের গভীর উদ্বেগে ফেলেছে। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থী যে পরীক্ষায় অংশ নিয়েছিল সেই পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা এখন বড় প্রশ্নের মুখে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে 3 মে অনুষ্ঠিত পরীক্ষাটি ইতিমধ্যেই বাতিল করেছে এনটিএ। রাজস্থানের স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজির প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, পরীক্ষার আগে একটি গেস পেপার বহু পরীক্ষার্থীর হাতে হাতে পৌঁছে যায়, যার সঙ্গে আসল প্রশ্নপত্রের উল্লেখযোগ্য মিল ছিল। সূত্রের খবর, প্রায় 140টি প্রশ্ন সরাসরি মিলে যায়। নিট পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান 4 নম্বর হওয়ায় এই মিলের ফলে প্রায় 560 থেকে 600 নম্বর পর্যন্ত সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তদন্তে জানা গিয়েছে, প্রথম দিকে এই প্রশ্নপত্র কয়েক লক্ষ টাকায় বিক্রি হলেও পরীক্ষার আগের রাতে তা মাত্র 30,000 টাকাতেও ছড়িয়ে পড়ে। হোয়াটসঅ্যাপ ও অন্যান্য
এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে দ্রুত এটি ছড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। রাজস্থানের সিকার জেলা এই তদন্তের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে কেন্দ্র সরকার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার জেরে প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী সরাসরি প্রভাবিত হয়েছে। এনটিএ জানিয়েছে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, নতুন পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। তবে অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে এখন অপেক্ষা করছে দেশের লক্ষ লক্ষ মেডিকেল পড়ুয়া।